ভারী সুন্দর মুখখানা। আমাদের খোকাবাবুর সঙ্গে না খুব ভালো মানাবে। আরে ও শালা মেনমুখের সঙ্গে মানামানি তো বইই গেল। ও শালা যদি আগে জানে তো আমি নিজেই ধুমধাম করে ওই আমার খোকাবাবুর বিয়ে দিতাম। বলুন কর্তা বাবু, তুই সব জোগাড় জানতে কর, আমি মহা ধুমধাম করে আমার নাতির বিয়ের বৌভাত করবো। না না কেন? না মানে ওই আমরা চাই না যে আমাদের বিয়েটা নিয়ে এখনই বেশি লোক জানাজানি হোক। ওরা যখন চাইছিস না তবে তাই হবে। তবে তোদের ফুলসজ্জা নিয়েটা আমি নিজের হাতে সাজাবো। দেখলি তো শালা, চুপি হলো তোর বিয়ের ফুল ফুটলো। আমার জিরোগের সাথে বিয়ের ফুল ফুটবে না। ফুল ফুটুক আর না ফুটুক আমার কাছে পছন্দ, কিন্তু একটা কথা আমি বুঝিয়ে বলতে পারে না, এই মাল খাওয়া কখন স্বাস্থ্যকর? খাওয়ার আগে না খাওয়ার পরে? আরো পরে ছাড়ো, যখনই মনে দুঃখ দুঃখ ভাব আসবে তখনই মাল খাবে। মাল খেলে সব দুঃখ দূর হয়ে যাবে। দুঃখ দুঃখ ভাব। হ্যাঁ, কি হলো মা? তুমি কাঁদছো কেন? তোর মাটা মরে গেছে বলে? আমার বড্ড কষ্ট হচ্ছে বাবা। সে কি করে? মা মরেছে কি হয় 20 বছর আগে, আর তুমি তার জন্য আরো কাঁদছো? তোর মাটা কত ভালো ছিল জানিস, আমার কত সেবা করতে জানিস, আমাকে কত ভালো ভালো রান্না করে খাওয়াতো। তুই আমাকে তোমার কাছে নিয়ে গেলে না কেন? বাবা গো, মায়ের জন্য তোমার বড্ড দুঃখ হচ্ছে। দুঃখ কেন হবে শুনে? সে বহুদিন আগে মনে ভূত হয়ে গেছে, তার জন্য দুঃখ করতে আমার পড়ে গেছে। আসলে তোর মাটা ছিল না এক নম্বরের হারামে, আমাকে একটু দেখতে পাচ্ছ না, দিন রাত খালি আমার সঙ্গে ঝগড়া করতো। তুমি কি বলছো? তোর মাটা মরেছে ঠিক হয়েছে, তোর জন্মের আগে যদি মরতো না তাহলে আর আমি আর একটা বিয়ে করতে পারতাম। হতভাগী মরে আমাকে শান্তি দেয়নি। একদম ভালো কথা বলে না, বহুত খারাপ হয়ে যাবে বলছি। আমাকে চোখ রাখেনি, তোর একদিন কি আমার একদিন, আজ আমি নিজের হাতে তোকে খুন করে বেড়া। আরে হয়ে যাক, খুঁড়ে না ঠিক আছে, তুই ডাকেছিল ওই হারামজাদা, আজ থেকে আমার কেউ না, আর আমি একা, শুধু একা বাবা। বাপটার জন্য আমার জীবনটা ফাঁকা হয়ে গেল, আমার জীবনটা ফাঁকা হয়ে গেল। আশ্চর্য মানুষ
মানুষেরা মরুক কে? না না, এর কথা ভাবলে বাঁচা হবে না। কিন্তু আমার যে ভীষণ ভয় করছে। আমি তো ওই মঞ্জু দিদিমণিকে ঘর থেকে বার করে আমি দেবদার কাছে পৌঁছে দিয়ে এসেছি। जब घुंघरू सी बजती है बूंदे और माँ हमारे पल के नमूदे कैसी देखे सपने नयन सुलग सुलग जाए आज इस मौसम में लगी कैसी सुलग सुलग जाए आज इस मौसम में लगी আরে কি ভাবছিস কি ভাবছিস ভাবছিস হঠাৎ আমি গান গাইছি কেন? আরে টেনশন কমানোর জন্য গানটা গাইতে হচ্ছে। আবার যদি টেনশনটা আমার বেড়ে যায় তাহলে আমার ক্ষমতার মেনশন করে আমি এই সমাজের বুকের মধ্যে ছড়িয়ে দেব পলিউশনের বিষ। তখন আমার কাছে তুচ্ছ হয়ে যাবে সমস্ত কিছু আদর্শ সদস্য এরা পালাবার পথ খুঁজে পাবে। লোভ লালসার হেডকোয়ার্টারে আমার বংশের ছাড়মা জিনো আমার বাঘ দত্তা স্ত্রীকে তুই দেবের কাছে পৌঁছে দিয়েছিস। না মানে ওই আমার মুখ থেকে না মুখ ফসকে মানে মিথ্যা কথা বেরিয়ে পড়েছে। জিনো আমি যদি আমার এই জামার বোতামটা খুলি না তখন দেখতে পাবি এই বুকের একটা সাইনবোর্ড লেখা আছে চোরের বাচ্চা এখানে ভাবে শয়তানি সাপ্লাই করা হয় টাকা নেই। চল আমি প্রত্যেকটা মানুষকে দ্বিতীয়বার আমি সুযোগও দেই না। তাই বলছি ভালো চাস তো বলে দে তুই দেবের সঙ্গে ঝিনুককে কোথায় পাচার করেছিস? আমি স্বীকার করবো না। কি ভেবেছো কি তোমরা তোমরা যা খুশি তাই করে ক্ষমতায় চলে? হ্যাঁ আমি মন্দির দিদিমণিকে ওই দেবদার কাছে রেখে দিয়ে এসেছি। মেরে ফেললে আমি কিছুতেই স্বীকার করবো না। আমি কিছুতেই বলবো না যে মন্দির দিদিমণি কোথায় আছে। বলবি না? কিছু না তোকে আর বলতে হবে না, আমার কোনো প্রয়োজন নেই, কারণ আমার তো দরকার শুধু ফুল সজ্জা। ফুল সজ্জা সেই দিন যদি মন্দিরের সঙ্গে আমার বিয়ে হতো তাহলে আজকের হতো আমাদের ফুল সজ্জা। যেহেতু মন্দিরা এখানে নেই তাই আমি পাপড়িগুলোকে আমি একটা একটা করে ছিঁড়ে ফেলবো। বাঁচানোর জন্য কেউ আসবে না, আসবে না। সমুদ্রবাবু আপনি? আমি সমুদ্র শান্ত হলেও তার শক্তির সাহস আর গভীরতা কিন্তু কম নয়। একবার যদি সে অশান্ত হয়ে ওঠে তো তোমাদের মতো তুচ্ছ টুইনকে সে যেখানে খুশি ছুঁড়ে ফেলতে পারে। ওকে ওকে মিস্টার সমুদ্র বাবু, তুমি তোমার অদৃশ্য চাল দিয়ে যে কেচালটা আমার সঙ্গে বাঁধালে এবার সামর্থ্য দিতে পারবে তো? মানে ঠান্ডা শীতল তোমার মতো সমুদ্রকে, অশান্ত সমুদ্রকে কি করে শান্ত করতে হয় সেটা আমার বেশ ভালো।
আমি তো ইনশাল্লাহ সান্নাল বংশের চাটমল। আমার বাঁচান ছোট বাবু, আপনি আমাকে বাঁচান। নাহলে ও যে আমার সর্বনাশ করে ফেলবে। ও জেনে ফেলেছে আমি আমি মন্ত্রী দিদিমণিকে ওই দেবতার কাছে রেখে দিয়ে এসেছি। তাতে কি হয়েছে? ভয় পাওয়ার মতো মেয়ে তো তুমি নয় ঝিনু। সাহস সুখ আমি কোথায় পাবো? আজ আজ যদি আপনি না এসে পড়তেন তাহলে আমার যে সর্বনাশ হয়ে যেত। আবার যে বড় ভয় করছি ছোট বাবু। ভয় কিসের ঝিনু? আমি তো আছি। আর আমি তোমাকে ওই লম্পট টুইন চ্যানেলের কাছ থেকে যেমন করে হোক আমি তোমাকে রক্ষা করব। কিন্তু কেন ছোট বাবু, কেন? আমি তো গায়ের একটা সামান্য মূর্খ মেয়ে। আমার জন্য কেন আপনি নিজেকে বিপদে ফেলবেন? তোমাকে বিপদের হাত থেকে সুরক্ষিত রাখার জন্য। আমার মতো একটা জঙ্গলি ফুলের জন্য? ফুলের কোনো জাত হয় না জিনু। ফুল হলো প্রকৃতির শ্রেষ্ঠ দান। ফুল হলো প্রকৃতিকে সাজিয়ে রাখার অমূল্য সম্পদ। ফুল ফোটে বলেই তো বাতাস বয়, ফুল বলে গন্ধ ছড়ায় বলেই তো আজও প্রকৃতি এত মধুময়। কিন্তু আমি যে বড় অসহায় ছোট বাবু, আর যে আমার কেউ নেই ছোট বাবু। আমি তো আছি। আমি তোমাকে আমার শোনো শোনো আজ কেন বন করে গন গন, কথা যেন গান রয়ে যায় সাথে। ও গো সাথী, এই গান শুধু তোমাকে জানাতে চাই। শোনো শোনো আজ কেন মন করে গন গন, কথা যেন গান রয়ে যায় সাথে। ও গো সাথী, এই গান হয়তো তোমার মনে আজ কোনো রং জেগেছে, যেগুলো ফুল হয়ে কালো রং থেকে জেগেছে। হয়তো তোমার মনে আজ কোনো রং জেগেছে, যেগুলো ফুল হয়ে কালো রং থেকে জেগেছে। যাতে পিয়া 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 করে সুরে সুরে কানে সাথী তোমাকে জানাতে চাই, শুধু তোমাকে জানাতে এখনো বল মন্দিরা কোথায় আছে? আরে চাপ! বলছি তো জানি না, আমায় একটিবার বলতে দাও, বিশ্বাস করো। না, তোকে আর আমি এতটুকু বিশ্বাস করতে পারি না। তুই আমার বংশের মান সম্মান ধুলাই মিশিয়ে দিয়েছিস। আমার মেয়ে মন্দিরাকে তুই পাচার করে কোথাও বিক্রি করে দিয়েছিস। তোকে আমি গুলি করে মারবো। মমি, ওকে গুলি করে মারলে তোমরা কি দিদির সন্ধান জানতে পারবে? হ্যাঁ, আমি ঠিক বলেছো স্যার। ওকে শাস্তি দেওয়ার আগে মন্দিরকে সুস্থ অবস্থায় ফিরে পাওয়াটা অনেক জরুরি স্যার। কিন্তু ও যে স্বীকার করতে চাইছে না যে আমার মমিকে পাচার করে কোথায় বিক্রি করেছে। বল, তুই আমার দিদিকে কোথায় বিক্রি করে দিয়েছিস? না মেম সাহেব, না, মন্দিরাকে আমি বিক্রি করতে পারি না। মন্দিরা যে আমার স্ত্রী, মন্দিরের কাছে আমি সিঁদুর পরিয়ে স্ত্রীর স্বীকৃতি দিয়েছি। ওই শব্দটা তুই যদি আর একবার উচ্চারণ করিস না, তুই মন্দিরা শুধু আমার আমার মন্দিরা জারি হোক, সে আমার।
যেমন করে হোক ওকে তুমি স্বীকার করতে বাধ্য করো যে আমার মেয়েকে পাচার করেছে। এই শেষবারের মতো আমি বলছি, বল মন্দিরাকে তুই কোথায় পাচার করেছিস, বল বল! বলবি না না? বলবি না? তুই মুখ খুলবি না? তোর মুখ কি করে খুলতে হয় না সেটা আমার বেশ ভালো জানা আছে। তুই সান্না সমুদ্র দেবদাকে তুমি এতক্ষণ ধরে যতগুলো চাবুক মারলে, গুনে গুনে ইচ্ছা করলে তোমার ততগুলো চাবুক আমি ফিরে দিতে পারতাম। সমুদ্র ছি বাবা ছি, বন্দুক ধরে ভয় দেখিয়ে তার উপর তুমি নিজে অত্যাচার করছো। তার বর্তমান পরিচয় কি তুমি জানো? জানি 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 ও একটা ঠগ, একটা প্রতারক। ও দিদিকে চুরি করে নিয়ে গিয়ে কোথাও একটা বিক্রি করে দিয়েছে। কথা না, মিথ্যে নয়। মিথ্যে যদি, তাহলে ও মন্দিরকে ফেলে একা এখানে চলে এসেছে কেন, ওকে জিজ্ঞেস করো। দেবদা একা ফিরে এসেছে আমি বিশ্বাস করি না। দেবদা কি হয়েছে তুমি আমায় বলো, বলো দেবদা বলো। চঞ্চল মন আজ বোবা হয়ে গেছে সমুদ্র। মুহূর্তের দমকা হাওয়ায় এলোমেলো হয়ে গেছে আবার সাজানো বাগানটা। মিথ্যের মেঘ আমার স্বপ্নের আকাশটাকে ঢেকে ফেলেছে। আর বোধহয় সত্যের আলো আমার কালো জীবনটাকে আলোকিত করতে পারবে না রে ভাই। আমি বোধহয় মিথ্যার অন্ধকারে হারিয়ে গেলাম। ভাই সারা শরীরে ক্ষত বিক্ষত দাগ কেন? কে বা হয়তো তোমাকে কে এভাবে মেরেছে? তোমাকে আমিও ছাড়বো না। খবরদার! আর এক পরে করে তোমাকে আমি গুলি করতে বাধ্য হবো। আমার ভাইয়ের কোনো ক্ষতি করবেন না। অপরাধ যদি করে থাকি তাহলে শাস্তি আমায় দিন। দাদার সঙ্গে মন্দিরের বিয়েতে তোমার সম্মতি ছিল ভাই, তাহলে দাদার উপরে তোমার বাবার এই অমানসিক অত্যাচার থেকে তুমি নীরব হয়ে আছো কেন? নীরব নয় দীপ, দেবদার বিরুদ্ধে অভিযোগ শুনে আমি যে স্তব্ধ হয়ে গেছি। এই মন্দিরে যে হারিয়ে গেছে তার প্রমাণ চাইছি, প্রমাণ। সমুদ্র মাত্র একটা ঘন্টা আমাকে সময় দেন, আমি আমি ওই দেবকে চাপকে চাপকে প্রমাণ আদায় করে নেব। জাস্ট আর একবার আমার দাদার গায়ে হাত তুলে আপনার হাত দুটো ভেঙে দেবো। কেউ জনাব! আর এক পায়ে বলে তোমাকে আমি গুলি করতে বাধ্য হবো। আমার মেয়েকে পাচার করার অভিযোগে তোমাদের দুই ভাইকে আমি পুলিশের হাতে তুলে দেবো। দাঁড়াও, ওকে তোমরা আমার হাতে ছেড়ে দাও। ও একজন বিলেত ফেরত ডাক্তার, তাই না? অসুস্থ মানুষকে সুস্থ করাই ওর কাজ, তাই তো? ওকে আমি একটু একটু করে সুস্থ থেকে একেবারে অসুস্থ করে তুলবো। আসুন আসুন ডক্টর দীপ কুমার বিশ্বাস। আটকুরির বেটাটা আম ভাষা ভেসেছে, বড় লোকের জামাই হবে। এবার মর হারামজাদা। শুনছি বারোয়ারি তলায় ঘোষাল বাবুরা নাকি হারামজাদাটাকে বেঁধে বেঁধেও মার মারছে। হারামজাদাটা মরলে আমার সব ছেলে হবে, আমার সব সম্পত্তি হবে আমার ওই দ্বীপের। কিন্তু কিন্তু দ্বীপ এখনো বাড়ি আসছে না কেন? এসে গেছি রে দিদি, এসে গেছি। বহুত দিন পর আমি তোর বাড়িতে এলাম। কে রে?
হ্যাঁ, দিদি দিদি বলে দাঁত কেলিয়ে হা 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 করছিস। লেক কেলা, নিজের একমাত্র ভাইটাকে চিনতে পারছি নি? আমি ভোম বললা দিদি। হ্যাঁ, ভম্বল, আয় ভাই আয়। আমার যে একটা ভাই ছিল সে কথা তো আমি ভুলেই গেছিলাম। কত বছর পর আমি তোকে দেখলাম। এবার থেকে রোজ দেখবি। আমি তো এখানেই থাকবো ভেবেছি, অবশ্য তোর আপত্তি না থাক। ও মা, আমার আবার আপত্তি থাকবে কেন? তুই থাকলে তো আমার খুব ভালোই হয়। তোর ভাগনা বিলেত থেকে ডাক্তারি পাশ করে এসেছে, তার সঙ্গে তুই না হয় একটু কিছু। ঠিক বলেছিস দিদি, আমি ভাগ্নের কম্পাউন্ডার হব। তুই পাচ্ছিস বাবা দেব, আমার ওষুধটা। ওষুধ না খেয়ে একটু বিষ খাও, বুঝলে? বিষ খাও, তাহলে আমার ছেলেটা একটু নিশ্চয় পায়। বসন্তী, ছি দিদি, এমন ডাইরেক্ট হিট করিস কি করে? আমি ভম্বল জামাই বাবু। ভম্বল? আপনি যে এত বড় অসুখ বাঁধিয়ে বসে আছে তা তো জানতাম না। আমি এখন তবু অনেকটা আমি সুস্থ আছি জানো, আমার দ্বীপের চিকিৎসায়। আর কিন্তু দ্বীপ কোথায়? কোথায় আবার? তোমার বড় ছেলে খুব তো বিরক্ত দেখিয়ে বড় লোকের মেয়েকে নিয়ে পালিয়ে গিয়েছিল। এবার বুঝো, হ্যাঁ, ওই ঘোষাল বাবুরা বারোয়ারি তলায় বেঁধে তাকে মারছে। বসন্তী, হ্যাঁ, আর তাই শুনে আমার ছেলে দীপ দাদাকে বাঁচাতে ছুটে গেছে। ওই হারামজাদাকে কেউ বাঁচাতে পারবে না। মর হারামজাদা, মর। না না না, আমার দেবকে আমি এইভাবে মরতে দেবো না। দেব, আমার দেব, আমার দেব। মরেনি বাবা, আমার দেব মরেনি, তবে মরলেই মনে হয় ভালো হতো। দেব, দেব, লেক কেলা, এ তো সেই মাছ যার নতুন বউটাকে আমি। মন্দিরা কোথায় দেব? মন্দিরা আমার জীবন থেকে হারিয়ে গেছে বাবা, হারিয়ে গেছে। কিন্তু কেউ বিশ্বাস করতে চাইছে না। ওরা বলছে আমি নাকি মন্দিরাকে বিক্রি করে দিয়েছি। এর একমাত্র তাই দিয়ে তাড়ানোর আইডিয়া আমার এসে গেছে। পারবে? গত পরশু শ্রীরামপুরে স্টেশনের পাশে একটা বই নিয়ে ঘোরাফেরা করছিলে, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি ঠিকই দেখেছো মামা। কি কি দেখলি? কি দেখলি তুই বল ভাই, বল। কি বলবো রে দিদি, দেখে তো আমার চক্ষু চরক গাছ হয়ে গেছে। কি দেখেছো সেটাই বলো। দেখলাম একটা ট্যাক্সি গিয়ে ওদের সামনে দাঁড়ালো। মামা, সেই ট্যাক্সি থেকে কালো চশমা পরা গুন্ডা মতন একটা লোক দেব ভাগ্নের হাতে এক গোচ্ছা টাকা ধরিয়ে দিল। কি বললে? আর দেব ভাগ্নে ওই নতুন বউটাকে অমনি ধাক্কা মেরে ট্যাক্সির মধ্যে তুলে দিল। মিথ্যাবাদী শয়তান, তুমি আমার সর্বনাশ করতে এসেছো। তোমাকে আমি এই একটা! আমার ভাইকে তুই মারবি নাকি? হ্যাঁ, ও আর একবার মিথ্যা বলে ওর জিভটা আমি টেনে ছিঁড়ে ফেলে দেবো। হ্যাঁ, সত্যটা যে বলে দিলাম যে। সত্যি নয়, এটা ভয়ঙ্কর মিথ্যা বাবা। বাবা, ছোট মা, তোমরা বিশ্বাস করো, ওর কথা এক বললেও সত্যি নয়। বল বল, তুই মেয়েটাকে কত টাকায় বিক্রি করেছিস? বাবা, তোর যদি এতই টাকার দরকার ছিল তুই তো আমাকে বলতে পারতিস রে। আমি আমার বাড়ির সঙ্গে এই 2 কাঠার জায়গাটা আমি বিক্রি করে দিতাম। তুমিও আমায় ভুল বুঝলে বাবা। যাকে ছোটবেলা থেকে নিজের মতো করে কোলে পিঠে করে মানুষ করলে, আর তার চেয়ে বাইরের লোকের সত্য কথাটা তোমার কাছে সত্যি হলো বাবা। দেব, তোর মুখের কথার চেয়ে ওর চোখের দেখাটা আমার কাছে বেশি বিশ্বাসযোগ্য মনে হয়েছে। ও মিথ্যে কথা বলছে বাবা, ও একটাও সত্যি কথা বলছে না। যাকে আমি আমার জীবনের চেয়ে যত বেশি ভালোবাসি, যাকে ভালোবেসে
100 গা চাবুকের ক্ষত ভাব সহ্য করেছি, তাকে তাকে আমি সামান্য টাকার বিনিময়ে বিক্রি করে দিতে পারি বাবা? এ কথা তোমার বিশ্বাস হয় বাবা? আমার বিশ্বাসকে আজ অন্ধকারে ঢাকা পড়ে গেছে দাদা। ভাই মিথ্যার এক অংশ আজকে আমার জীবনটাকে অন্ধকারে ঢেকে ফেলেছে। দীপ বাবা, ভাই তুই ফিরে এসেছিস ভাই? ও ওরা তোকে আসতে দিয়েছে? হ্যাঁ দিয়েছে, তবে এত সহজে নয়। তোমার মিথ্যার অপরাধকে অজুহাত করে ওরা জোর করে উচ্ছৃঙ্খল মেয়েটাকে আমার রেজিস্ট্রি করে বিয়ে করতে বাধ্য করেছে। এতে এত দুঃখ পাওয়ার কি আছে? কিন্তু ভালো কথা, বড় লোকের জামাই খাওয়া কি এত কথা? আমার দীপ ভাগ্নের কপাল খুলে গেছে দিদি। কেন এমন হলো দাদা? বড় লোকের মেয়েকে ভালোবেসে তুমি নয় অন্যায় করেছো, কিন্তু আমি তো কোনো অন্যায় করিনি। তাহলে সেই পাপের সাজা আমাকে নিতে হলো কেন? সব ভাই সবাই হারামজাদা ছেলেটার জন্য। ওর জন্যই আমার ছেলের জীবনটা একবারে নষ্ট হতে চলেছে। ওকে পুলিশে দে দিদি। না, ওকে পুলিশে দেবে না, ওকে এই মুহূর্তে আমার বাড়ি থেকে চলে যেতে বলো। ওরে লোককে আমার দেখতে ইচ্ছে করছে না। ঠিক বাবা ঠিক। এত বড় সাজা তুমি আমায় দিও না। আমাকে আমাকে তুমি কয়েকটা দিন সময় দাও, আমি আমার প্রাণ দিয়ে প্রমাণ করে দেবো যে আমি অপরাধী নই। সামান্য কিছু টাকার বিনিময়ে আমি আমার ভালোবাসাকে বিক্রি করতে পারি। আমি তুমি আমাকে একটা সুযোগ দাও। আজ থেকে আমি 3 দিন আমি অসহ্য পালন করবো রে। আজ থেকে আমি জানবো আমার বড় ছেলে দীপ সে মারা গেছে। নাটক জমে গেছে। না বাবা না, না দাদা, তুমি এমন কথা বলো না। আমার বিশ্বাস দাদা কোনো অন্যায় করেনি। আমার দাদা কোনো পাপ কাজ করতে পারে না। বলো না দাদা, তুমি একটিবার সবার সামনে বলো না যে তুমি তুমি সম্পূর্ণ নির্দোষ। তোমার নিষ্কলঙ্ক জীবনে কোনো কলঙ্কের চিহ্ন নেই। বলো না দাদা, তুমি একটাবার বলো না। আরে ভাই, বাবার প্রতি বিশ্বাস হারিয়ে বাবা যে নতুন বিশ্বাসকে জন্ম দিয়েছে, সেই বিশ্বাসকে আমি আর ভাঙতে চাই না। আমি আমি ঠক, আমি প্রতারক। দাদা বাবার বিশ্বাসঘাতককে আমি প্রতারণা করেছি। আমার ভালোবাসাকে আমি বিক্রি করে আমি আমার ভালোবাসাকে বলি দিয়েছি। তাই তো বাবার আদেশ মাথায় নিয়ে আমি না চিরদিনের মতো এ বাড়ি ছেড়ে চলে যাবো। দাদা আসবে না ফিরে, নয়নের জলে চিরতরে হারিয়ে যাবে বেদনার বালুচরে, বেদনার বালুচরে আসবে না ফিরে, আসবে না ফিরে, নয়নের
অনেক দিন পরে এই রায়বাড়িতে আবার খুশির দিন ফিরে এসেছে আমার কর্তা দিন রাত তার স্বাদের রাঁধবো আর নাতিকে নাই ঠাট্টা তামাশা করছে আর খুকা বাবুকে বলছে লাঠি পেটা করব। তুই দেখে নিস রঘু, ও শালাকে আজ আমি লাঠি পেটা করব। কেন কর্তা বাবু হলোটা কি? আর হলোটা কি? ও শালার মনে কি কোনো রসকাস বলে কিছু নেই? আজকালকার ছেলে ও তার নন্দুর বইয়ের পিছনে ছুকছুক করে তা নয়, নতুন বউ তার নষ্ট দাদার সঙ্গে এক ঘরে বসে গল্প করছে, আর ও শালা মেনিমুখো চুপচাপ অন্য ঘরে বসে আছে। বউ যে কি জিনিস ও শালা এখনো বুঝলো না। বউ আর কি জিনিস হয় কর্তা বাবু? হ্যাঁ রে হতভাগা, বিয়ে তো করলেই না, বইয়ের মর্ম তুই কিভাবে বুঝবি? ঠিক বলেছেন কর্তা বাবু। জানিস রঘু, আসলে দেখতে ওদের মন্দ লাগে না। হ্যাঁ কর্তা বাবু। এই চুপ চুপ, ওই দেখ নাদু এইদিকে আসছে। এ কি দাদু, তুমি এখনো ঘুমোতে যাওনি? ঘুমোতে যাবো কিরে নাচবো, আর যে তোদের ফুল সজ্জা, আর তোদের দুজনকে ফুল সজ্জার ঘরে পাঠিয়ে আমরা দুই বুড়োতে সারা রাত এই দরজা পার দেবো। না কি বলিস রঘু? কর্তা বাবু এসে গেছে সাথী, আমি এই রে এ কি রে শালা, আমার নাতির ফুল সজ্জার জন্য যে ধুতি পাঞ্জাবের ফুলের মালা কিনে এলাম সেটা কিনা তুই পরে নিলি? না ইয়ে মানে দাদু 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 আমি বলছি ওই ফুলগুলো না আমার একটু অ্যালার্জি আছে, তাই মালাটা পরিনি। আর মালাটা নষ্ট হবে কেন, তাই আমি ওটা বুদ্ধি করে তোকে পরিয়ে দিয়েছি। আর আজকের দিনে নতুন ধুতি পাঞ্জাবি না পরে ওই ময়লা পোশাক পরে কি বলতো দাদু? আরে বাবা, আজকের দিনে ফুলসজ্জার ঘরে নতুন হচ্ছে জামা কাপড় পরে গেলে পোশাকটা নোংরা হয়ে যাবে না? তাহলে তো নাগবউর সঙ্গে তোকে গামছা পরে ফুল সজ্জার ঘরে যেতে হবে। দাদু, আমার কিন্তু ভীষণ লজ্জা করছে। চলো হে মাস্তুতো দাদা, এবার এদের কাজ করতে দিয়ে আমরা পাশের ঘরে চলে যাই। না না, আমি এখানেই থাকবো। তুই থাম শালা। নাগবউ, হ্যাঁ, তুই বলতো তোদের ভালোবাসার কাভারের মাঝে ও শালা যদি হাড্ডি হয়ে থাকে তোর কোনো আপত্তি নেই তো? না না, আপত্তি থাকবে কেন, থাক না। তবে থাক, তবে বেশিক্ষণ নয়। না দাদু, আমি একটু পরেই চলে যাবো। চলে যাবে। এবার চলো কর্তা বাবু, ঘরে চলো। হ্যাঁ যাবো। রাখবো। আজকের দিনে তোকে কটা কথা না বলে পারছি না। আমার একমাত্র খোকা, তোর শ্বশুর জন্মাবার পর তোর ঠাকুমা শ্বশুর মারা গেল, তখন বউ কষ্টে আমার সেই খোকাকে মানুষ করলাম। দাদু দিয়ে দিয়ে লক্ষ্মী প্রতিমার মতো বউমা ঘরে এলাম। আমার সংসার আলো করে আমার মরা সংসার ভরে উঠল। হাসি আনন্দে ভরা ভরুন আমার এই মরা সংসার। দাদু হঠাৎ ওই এক আনন্দ দিনে হঠাৎ হঠাৎ কি হলো দাদু? এই খুকা বাবুর বয়স যখন 7 বছর, তখন একদিন বেড়াতে গিয়ে দাদা বাবু আর বৌদিমণি একসঙ্গে মারা গেল। সেই ব্যথা বুকে নিয়ে, বহু আঘাত বুকে নিয়ে আমার এই নাতিটাকে আমি মানুষ করলাম।
করবে না বৌদি, আমার দাদু একটু বেশি সেন্টিমেন্টাল। তাহলে তো এভাবে দাদুকে কষ্ট দিচ্ছেন কেন? বিয়েটা করে নিলেই তো পারে। ও বৌদি, আচ্ছা আপনারা কি বলুন তো, আজকের বাবা আজকে আপনাদের ফুলসজ্জা, আজকের দিনে করে একটু ফুল এনজয় করবেন, তা না এই নতুন বয়সে আমি এইভাবে দাঁড়িয়ে থাকলে চলবে? যা কাছে যাও। সম্পদ, তোর সঙ্গে আমার পার্সোনালি কিছু কথা আছে। হ্যাঁ বল, তোর কি পাচ্ছ না বল। সম্পদ, নিজেকে আমার বড় অপরাধী বলে মনে হচ্ছে রে, যেন মনে হচ্ছে তোর কাছ থেকে আমি জোর করে কেড়ে নিচ্ছি। তার মানে আমি চাই তুই সাথীকে গ্রহণ কর, তুই সাথীর স্বামী হয়ে। সুমন্ত, তুই কি পাগল হয়ে গেছিস সুমন্ত? আমার কথা শোন ভাই, সাথীকে আমি যেমন করে হোক রাজি করাবো। বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করে তুই এ কি, আপনি এমন উত্তেজিত হয়ে উঠলেন কেন? ও কি এমন বলেছে আপনাকে? না ও কিছু নয় বৌদি। আর ইডিয়েটটা বলে কি জানেন, বলে কি না আজকের মধ্যেই আমাকে বিয়ে করে বউ নিয়ে আসতে, আর আমার বউ না আসা পর্যন্ত ও ইডিয়েট নাকি ফুলসজ্জাই করবেন না। আচ্ছা আপনি বলুন বৌদি, এসবের কোনো মানে হয়? আপনার হাসির মধ্যে এত কান্নার ছোঁয়া কেন সম্পদ বাবু? কান্নার ছোঁয়া? নিজের হাসি অন্যকে বিলিয়ে দিলে কান্নাই তো পড়ে থাকে। তোর এবার নাইট ডিউটির জন্য রেডি হয়ে নে, আমি চাষে সম্পদ, আমার কথা শোন। যাবো না তো কি, হ্যাঁ তোদের এই ফুলসজ্জা ঘরে বসে তোদের ফুলসজ্জা ফুটবল খেলা দেখবো না? হ্যাঁ ইডিয়েট কথা। চলি রে বৌদি, আসি, বাই বাই এভরিবডি। চাষে সম্পদ, জানো মানুষটাকে না আমার ভীষণ ভীষণ রহস্যজনক মনে হচ্ছে। তোমার জীবনটাও তো কম রহস্যময় নয় সাথী। তার মানে? আচ্ছা সাথী, আমরা কি কোনো ভুল করতে চলেছি? ভুল মানে? যদি কোনোদিন জানতে পারো যে তোমার স্মৃতিতে সিঁদুর পরানো মানুষটি অন্য কেউ, যদি কোনোদিন জানতে পারো যাকে তুমি স্বামী হিসাবে জেনে এসেছো সে একজন ঠক, প্রমাঞ্চক, প্রতারক। তুমি আজ হঠাৎ এমন কথা বলছো কেন গো? আমার কিছু মনে নেই বলে কি তুমি আমাকে নিয়ে মস্করা করতে চাইছো? ওগো না গো না, তুমি আমাকে ভুল বুঝো না। আজকের দিনে এমন কথা একদম মুখে এনো না। আজকের এই রাত যে আমাদের জীবনের এক স্বপ্ন মাখা মধুময় রাত। চাওয়া পাওয়ার পরিপূর্ণতা পেতে চায় এই দুটি মন, দুটি প্রাণ।
প্রতিজ্ঞাকে অপমান করা হচ্ছে। তুই আমার বিয়ে করে নে, নইলে আমি তোর প্রতিজ্ঞা ভেঙে মার খাস। আরে ছাড়, ছেড়ে দে বলছি। আরে ছাড় না, না। ছাড় না। আমাদের পাড়ার মেয়েকে ধরে টানে। মারবো একটা। কি রে বাবা? এই যে আমি বলে আমার ছেলে মতো দেখতে। এই, তুই কোন শালা রে? এ তো আমার বিয়ে করে ভালো মতো দেখতে। বাপের মতো? হ্যাঁ? দেখেছো, দুজনে মার খেয়ে চুল্লু খেয়ে একেবারে উল্লু হয়ে গেছে। কেউ কাউকে চিনতেই পারছে না। শালা আসল লাগাল সব তখন গুলিয়ে আসছে। আচ্ছা, এই তোকেও তো অবিকল ঝিনুকের মতো দেখতে রে। তুই কি আসল না ঝিনুকের মতো দেখতে নকল? নকল? এইবার এইবার বুঝতে বুঝেছে। পেরেছি। এইবার বুঝছি। হ্যাঁ? এইটা নকল ছিল। এই, তাই তো আমার সাথে ঝোপের কথা প্রেম করতে যেতে যায় না। যাই আমি আমার আসল ঝিনুকের কাছে যাই। ঝিনুক! এ ঝিনুক! ঝিনুক! এ ঝিনুক! নকল ঝিনুকের মতো দেখতে? তুই কে রে? এই, তুই কি ঝিনুকের মা নাকি রে? আমি ঝিনুকের মাও নেই আর ভূতও নয়, আমি ঝিনুক। উল্লু হয়ে গেছে একবারে। আয় চুল্লু বলবি না। এটা হলো অমৃত। এই চুল্লুই না আমাদের কাছে অমৃত। চুল্লু খেয়ে সারা জীবন একটা উল্লু হয়েই রয়ে গেল। ওরে বাবা, সমাজের ভালো দিকগুলো দিকে একদম নজর নেই এদের। সবসময় এদের নজর। আমার কিন্তু নজর পড়ে গেছে তোমার উপর। শকুরের নজর যে ওই ফাঁকারের দিকেই থাকে গো। কেলা শুকুনি তো খায় মরা মাংস, আর আমি খাই টাটকা তাজা মাংস। দাঁতগুলোর শান্তি এসেছে তো বাবু। এই ঝিনুকের মাংস কিন্তু নরম নয়। গরম করে নেব আমার লোভের প্রেসার কুকারে, সেদ্ধ করে মাল মশলা মাখিয়ে বেশ কষা কষা করে সেদ্ধ করে খাবো। তার আগে তোমার ওই কামনার দাঁতগুলো আমি উবড়ে নেবো রে রাস্কেল। লেক কেলা, এ তো এক ফুল দো মালি। শিকার এক, দুই শিকারি। শিকারি নয়, পূজারি। এই ঝিনুক আমার প্রেমের পূজারি। পূজারি পুজো করলেও প্রসাদটা কিন্তু অন্য কেউ খায় গরু। কি বললে? তুমি পুজো করো, আমার আপত্তি নেই। পুজোর পর এই প্রসাদটা কিন্তু আমার। তোমাকে আমি ছোট বাবু, আবার যে ভীষণ ভয় হয় ছোট বাবু। তোমার বাবা যদি আবার তো নিচু জাতের মেয়েকে মেরে না নেয়। আমি যখন মেনে নিয়েছি তখন অন্য কারো মানা বা না মানা যায় আসে। তুমি আমার মন থেকে মেনে নিয়েছো তো? এমন কথা কখনো বলবি না ছোট বাবু। তোমার মতো মানুষকে নিজের করে পাওয়া যে পরম সৌভাগ্যের ব্যাপার। ছোট ছোট কথায়